রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিস্ট্যান্স মোডে যারা হিস্ট্রিতে থার্ড সেমিস্টারে এমএ পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে আজকের আমি ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি। আজকের এই ক্লাসটিতে আমি মূলত সিসি 3.1 এই যে পেপারটি রয়েছে সেই পেপারের ফাইনাল সাজেশন তোমাদের সামনে রাখতে চলেছি। তো প্রত্যেকে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং সিলেক্টিভ কয়েকটি প্রশ্ন প্রত্যেকটা ইউনিট থেকে ধরে ধরে আমি তোমাদের কাছে রাখতে চলেছি এবং সেগুলো থেকেই তোমরা ফাইনাল এক্সামিনেশনে জানা পাবে। তো নাম্বার 1 যে প্রশ্নটি ইউনিট 1 থেকে আমি শেয়ার করতে চাইছি সেটি হলো রাইট আ নোট অন দ্য হিস্টোরিওগ্রাফি অফ দ্য 18th সেঞ্চুরি ইন্ডিয়া। অষ্টাদশ শতক ভারতবর্ষের ইতিহাসের অষ্টাদশ শতক সংক্রান্ত যে বিতর্ক বা যে অষ্টাদশ শতকের উপর যে ইতিহাস চর্চা ঐতিহাসিকদের আলাপ আলোচনা সেইটার উপর একটি নিবন্ধ লেখো। খেয়াল করবে এই যে প্রশ্নটি আমি বললাম হিস্টোরিওগ্রাফি অফ দ্য 18th সেঞ্চুরি ইন্ডিয়া, এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন বছরে বিভিন্নভাবে ঘুরে এসছে। অনেক সময় কিন্তু ঐতিহাসিকদের একটা স্পেসিফিক আর্গুমেন্ট বা ভিউ ধরে কিন্তু এই প্রশ্নটা থ্রো করা হয়। যেমন ঐতিহাসিকদের একাংশ অষ্টাদশ শতকের ভারতের ইতিহাসকে আলোচনা করতে গিয়ে এই অষ্টাদশ শতককে ভারতবর্ষের ইতিহাসের একটি ডার্ক এজ বা অন্ধকারময় যুগ বলে চিহ্নিত করেছেন। আবার কিছু ঐতিহাসিক এটাকে ডার্ক এজ না বলে অন্ধকারময় যুগ না বলে ভিন্ন ডাইমেনশনে রিপ্রেজেন্ট করেছেন। তো এভাবেও কিন্তু প্রশ্নটি এক বছর দিতে আমি দেখেছি। সুতরাং অষ্টাদশ শতক ভারতবর্ষের ইতিহাসে কি অন্ধকারময় যুগ ছিল? আবার কেউ কেউ অষ্টাদশ শতকে ভারতবর্ষের ইতিহাসের একটি পতন ও অবক্ষয়ের যুগ বলেছেন, এজ অফ ডিক্লাইন বলে চিহ্নিত করেছেন। সুতরাং কোনো একটা স্পেসিফিক পারসেপশন হিস্টোরিয়ানরা অনেকে তো ভিন্ন ভিন্ন ডাইমেনশানে অষ্টাদশ শতককে এক্সপ্লেন করেছেন, তাই কোনো একটা স্পেসিফিক পারসেপশন যেমনটা আমি বললাম ডার্ক এজ, যেমন আমি বললাম এজ অফ ডিক্লাইন, এভাবে ধরেও কিন্তু প্রশ্নটি থ্রো করতে পারে। খেয়াল রাখতে হবে এই প্রশ্নটি যখন তোমরা অ্যাটেন্ড করবে পুরো অষ্টাদশ শতক ভারতবর্ষের ইতিহাসের উপর বিভিন্ন ঐতিহাসিকরা ভিন্ন ভিন্ন অ্যাসপেক্টে যেভাবে অ্যানালাইসিস করেছে সেটার উপরে কিন্তু একটা কংক্রিট আনসার তোমরা তৈরি করে নেবে, তাহলে এই প্রশ্নটি অ্যাটেন্ড করতে কোনো অসুবিধা হবে না। নাম্বার 2 যে প্রশ্নটি সেটি হলো রাইট আ নোট অন দ্য পার্টিজ অ্যান্ড পলিটিক্স অ্যাট দ্য মুঘল কোর্ট। মুঘল যে রাজদরবার ছিল সেই রাজদরবারের অনেক ইতিহাস আমরা ইতিহাসের পাতায় পড়লেও সেভাবে হয়তো আমরা গ্র্যাজুয়েশন স্তরে এই পোর্শনটা অতটা হয়তো পড়া হয়ে ওঠেনি, কিন্তু এখন তোমাদের পড়তে হবে। মুঘল যে রাজদরবার সেখানে যে দল ছিল, সেখানে যে রাজনীতি ছিল, সেই ব্যাপারটার উপরে কিন্তু একটা নিবন্ধ তৈরি করতে হবে। এখন দল বা রাজনীতি বলতে আজকের আমরা ঠিক যেমনভাবে বুঝি বা দেখি বিষয়টা কিন্তু একটু অন্যরকম ছিল। সেখানে যেমন সেই সময় মুঘল যে দরবার সেখানে দল বলতে আমরা কাদেরকে বুঝবো? অনেকগুলো গোষ্ঠী ছিল, অনেকগুলো লবি ছিল, যেমন ধরো ইরানি গোষ্ঠী, তুরানি গোষ্ঠী, আফগান গোষ্ঠী, রাজপুত গোষ্ঠী ইত্যাদি ইত্যাদি। এই যে আলাদা আলাদা গোষ্ঠীর নাম বলছি, তারা কিন্তু মুঘল রাজদরবারে বিভিন্ন পদ অলঙ্কৃত করে রেখেছিল, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত ছিল। সুতরাং প্রত্যেকের কিন্তু একটা লবি ফাংশন করত মুঘল রাজদরবারে। প্রত্যেকেই চাইতো তাদের গোষ্ঠী যেন অনেক বেশি সম্রাটের কাছে থাকতে পারে বা সম্রাটকে প্রভাবিত করতে পারে বা সম্রাটের মধ্যে দিয়ে তাদের স্বার্থসিদ্ধ করার যে প্রচেষ্টা সেটা যাতে অব্যাহত থাকে। অনেক সময় এই গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে কিন্তু অনেক সময় এমন একটা সম্পর্ক বা এমন একটা আঁতাত তারা তৈরি করেছিল, সেই গোষ্ঠীগত রাজনীতির ফেরে কিন্তু অনেক সময় দেখেছি মুঘল সম্রাটদের ক্ষমতাচ্যুত হতে হয়েছে বা নতুন কোনো শাসক এসে সিংহাসন অলঙ্কৃত হয়েছে। বিশেষ করে মুঘল সম্রাটদের শেষের দিকে যখন তাদের মধ্যে দুর্বলতার বিষয়টি প্রাধান্য পেয়েছিল আওরঙ্গজেবের মৃত্যুর পরে পরে, তখন কিন্তু এই মুঘল দরবারের যে গোষ্ঠীগুলোর কথা বলছি, যে দলগুলোর কথা বলছি, তাদের অ্যাক্টিভিটি এবং তাদের যে ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সেইটার উপরে কিন্তু একটি তোমরা আনসার তৈরি করে নিও। নাম্বার 3, ওয়াই ডিড সৈয়দ ব্রাদার্স ফেল ইন দ্য স্ট্রাগল ওভার দ্য ওয়াজিরাত। সৈয়দ ব্রাদার্স এই নামটা তোমরা ইতিহাসের পাতায় শুনেছ। মুঘল দরবারের দুজন অত্যন্ত প্রভাবী
ভাতৃদ্বয় বলা যেতে পারে, যাদের নাম দুটো এখানে স্পেসিফিক করে বলতে চাইব। সৈয়দ আবদুল্লাহ খান বারহা, আরেকজনের নাম হলো সৈয়দ হোসেন আলী খান বারহা। এই যে সৈয়দ ব্রাদার্সদের নাম আমি বললাম, এরা কিন্তু অত্যন্ত প্রভাবী দুই ব্যক্তিত্ব ছিলেন, বিশেষ করে লেটার মুঘলসদের সময়কালে। লেটার মুঘলস মানে আমি বলতে চাইছি যে আওরঙ্গজেব তিনি মারা যাচ্ছেন এবং তার পর মুঘল দরবারের অবস্থা কিন্তু একেবারে দুর্বল হয়ে পড়ে। সেই সময়ে কারা ক্ষমতায় আসবেন বা কাদেরকে ক্ষমতায় রাখা হবে, কাদেরকে সরিয়ে দেওয়া হবে, সেই সমস্ত অ্যাক্টিভিটিসে কিন্তু এই দুই যে সৈয়দ ব্রাদার্সদের নাম আমি বললাম, তারা কিন্তু ভীষণ ভাইটাল রোল প্লে করেছিল। তারা অত্যন্ত প্রভাবী ছিল সেই সময়। এখন এই যে ওয়াজিরাত বলছি, যেটাকে আজকের দিনের পরিভাষা আমরা বলতে পারি যে মানে এমন একটা পোস্ট, এমন একটা পজিশন মুঘল কোর্টে, সেটাকে আমরা আজকের দিনে প্রধানমন্ত্রীর সমতুল্য একটা ডেজিগনেশন বলে আমরা আখ্যায়িত করতে পারি। তো প্রশ্নটা খুব সিম্পল, তারা অত্যন্ত প্রভাবশালী ছিল। একটা ছোট্ট এক্সাম্পল দিলে বুঝতে পারবে কতটা প্রভাবশালী। আমরা সবাই হচ্ছে একজন মুঘল সম্রাটের নাম আমরা জানি, যিনি কিনা ফারুক শিয়ার, এবং এনার নামটার সঙ্গে যে ফারুক শিয়ারের ফরমান, যে বাংলাতে ব্রিটিশদের যে বাণিজ্যের জন্য ছাড়পত্র দিয়েছিল, এই নামটা আমরা শুনেছি। এই ফারুক শিয়ারকে কিন্তু ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পেছনে এই সৈয়দ ব্রাদার্সদের ভূমিকা ভীষণ রকমের ছিল। কাজেই বুঝতে পারছো তারা কিন্তু খুব সাধারণ ছিল না, বেশ প্রভাবী ছিল। বাট তারা এই মুঘল দরবারে যে প্রধানমন্ত্রীর মতো এরকম একটা গুরুত্বপূর্ণ পোস্ট, সেটাকে কিন্তু অ্যাচিভ করতে গিয়ে কিন্তু ফেল করেছিল। কেন, কিভাবে? এত প্রভাবী হওয়ার সত্ত্বেও তাদের এরকম একটা ব্যর্থতার দিক আমাদের দেখতে হয়েছিল, সেটার উপর একটা কিন্তু আনসার তোমরা তৈরি করে নিও। নেক্সট যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো, হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ নাদির শাহ's ইনভেশন অন ইন্ডিয়া? নাদির শাহ নামটা কিন্তু তোমরা অনেকেই শুনেছ, যিনি যিনি 1739 খ্রিস্টাব্দে ভারতবর্ষ আক্রমণ করেন। এই নাদির শাহ নামটা শুনলে পরে প্রথমেই আমাদের মনে রাখতে হবে ইনি কিন্তু ইরানের একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি কিনা আফসারিদ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। মাথায় রাখতে হবে খুব ভালো যোদ্ধা ছিলেন তিনি। 1939 সালে ভারত আক্রমণের আগেই, জাস্ট এক বছর আগে 1938 সালে কান্দাহার জয় করে ফেলেছিলেন, এবং তারপরে যে খাইবার যে গিরিপথ, সেখান থেকে তিনি ভারত আক্রমণ করেন, দিল্লি দখল করেছিলেন, এবং কর্নালের যে যুদ্ধে তিনি কিন্তু মুঘলদের পরাজিত করেন। খুব ভালো করে খেয়াল করতে হবে, মুঘল বাহিনীকে শুধু পরাজিত করলেন না, দিল্লি লুটপাট করলেন। আমরা প্রত্যেকে কে জানি না ময়ূর সিংহাসনের কথা, কোহিনূর হীরের কথা, এই সবটাই কিন্তু তিনি এখান থেকে কালেক্ট করে নিয়ে গেছিলেন। এক কথায় বলতে গেলে তিনি লুট করে নিয়ে গিয়েছিলেন। তো সেই যে নাদির শাহ আক্রমণ করলেন 1739 খ্রিস্টাব্দে, সেই 1739 খ্রিস্টাব্দে নাদির শাহের ভারত আক্রমণের যে প্রভাব, বিভিন্ন যে তার গুরুত্ব, ফলাফল, তাৎপর্য ছিল, সেটা কিন্তু এই আনসারটার মধ্যে তোমরা করে নিও। নেক্সট প্রশ্নে চলে আসতে চাইব, হোয়াট ওয়ার দ্য মেন রিজন বিহাইন্ড দ্য পিজেন্ট রেভল্ট ডিউরিং লেটার মুঘলস? দেখো, বারবার বলছি, এই যে আমাদের এই পেপারটা তো মূলত ফার্স্ট হাফের যে অংশটা রয়েছে, মানে প্রথম দুটো ইউনিটের মধ্যে লেটার মুঘলসটাই আমরা পাবো ঘুরে ফিরে। তো সেই সময়ের যে কৃষক বিদ্রোহগুলো হয়েছিল, একের পর এক কৃষক বিদ্রোহ হয়েছিল, সেই কৃষক বিদ্রোহের পেছনে মূল কারণগুলো কী ছিল, এইরকম একটি প্রশ্ন কিন্তু আসে। যদি তোমরা কেউ ইরফান হাবিবের বইপত্র পড়ে থাকো, তাহলে কিন্তু খুব সুন্দর তার লেখা রয়েছে, সেখানে তিনি একের পর এক রিজন দেখাচ্ছেন যে কিভাবে মুঘল সম্রাটরা এত শক্তিশালী হওয়ার সত্ত্বেও তারা কিন্তু শাসনের পাশাপাশি অকথ্য শোষণও তারা চালিয়েছিল। এত শোষণ করেছিল যে অনেক সময় কৃষকরা, যারা অন্নদাতা, যারা শস্য উৎপাদন করছে, তারা যে একটু ভরপেট খেয়ে পড়ে থাকবে সেই উচ্ছিষ্টটুকু থাকতো না। তার কারণ রাজস্ব ছিল, তার সঙ্গে সঙ্গে আবওয়াব বা এক্সট্রা ট্যাক্স অনেক সময় তাদের পে করতে হতো, অনেক সময় নানা ভঙ্গিমে অত্যাচারেরও শিকার হতো। সুতরাং
বিভিন্ন রিজনে কিন্তু তারা কৃষকরা বিদ্রোহের পথে গিয়েছিল মুঘল জামানার শেষের দিকটাতে। সেই কৃষক বিদ্রোহের পেছনের মূল কারণগুলো কী ছিল, এই প্রশ্নটা আমি রাখলাম এখানে। সো এই কটা প্রশ্ন কিন্তু তোমরা ইউনিট 1 থেকে করে নিও, খুব ভালো করে করে নিও। ইউনিট 2তে চলে আসবো, যেগুলো ইম্পর্টেন্ট, সেখানে মাত্র 4টি প্রশ্ন তোমাদের সামনে রাখবো। প্রথম যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো রাইট আ নোট অন দ্য আরবান লাইফ অফ দ্য 18th সেঞ্চুরি ইন্ডিয়া। অষ্টাদশ শতক এই পর্যায়ে ভারতবর্ষের যে শহুরে জীবনযাপন কেমন ছিল। অষ্টাদশ শতক মানে বুঝতেই পারছো 1701 থেকে 1800, এই যে ফেজটার কথা বলা হচ্ছে, মানে মুঘলদের দিন প্রায় শেষ হতে চলেছে এবং আঞ্চলিক শক্তিগুলো একটু একটু করে মাথা নাড়া দিয়ে উঠে আসার চেষ্টা করছেন, এবং সঙ্গে ইউরোপিয়ানরা, বিশেষ করে ইংরেজরা, ফরাসিরা এবং অন্যান্য ডাচরা, তারা কিন্তু ভারতবর্ষে বাণিজ্যের জন্য তাদের আসা যাওয়া আর রেশিও অনেকটা বাড়িয়ে তুলেছে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের অল ওভার ইন্ডিয়াতে যে শহুরে জীবনযাপন, শহুরে যে জীবনযাপনের ভঙ্গিমা কেমন ছিল, কি অবস্থায় বিরাজমান ছিল, সেটার উপর একটা নিবন্ধ লেখো। তারপরের প্রশ্ন, থ্রো দ্য লাইট অন দ্য রুরাল কন্ডিশন অফ দ্য 18th সেঞ্চুরি ইন্ডিয়া। শতাব্দী সেই একই, অষ্টাদশ শতক, সেখানে যে শহরাঞ্চল নয়, এখানে বলা হচ্ছে রুরাল লাইফ, মানে প্রান্তিক যে জীবনযাত্রা ভারতবর্ষের মানুষের, যে প্রত্যন্ত অঞ্চলের যে মানুষজনের জীবনযাত্রা কেমন ছিল, জীবনশৈলী কেমন ছিল, তাদের জীবনযাত্রার মান কেমন ছিল, সবটা কিন্তু মিলেমিশে রুরাল কন্ডিশনটাকে তোমাকে রিফ্লেক্ট করতে হবে এখানে। তো ইউনিট 2 এর থার্ড যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো ডিসকাস অ্যাবাউট দ্য লেটার মুঘলস আর্ট অ্যান্ড আর্কিটেকচার। দেখো, মুঘল যুগের শিল্প স্থাপত্যের কথা বললে প্রথমেই কিন্তু আমাদের সেই শাহজাহানের কথা মনে পড়ে যায়, এবং আরও অনেকের কথা মনে পড়ে যায় যাদের সময় দৃষ্টান্তকারী আর্ট অ্যান্ড আর্কিটেকচার তার যে বিকাশ ঘটেছিল। যেমন জাহাঙ্গীরের সময়ে প্রচুর যে চিত্রশিল্পের প্রসার ঘটেছিল, একটু আগে শাহজাহানের নাম বললাম, তাজমহল থেকে শুরু করে প্রত্যেকটা মুঘল সম্রাটদের জামানায় কিছু না কিছু আর্ট অ্যান্ড আর্কিটেকচারের কিন্তু আউটকাম আমরা দেখেছিলাম। কিন্তু ভালো করে লক্ষ্য করবে, আওরঙ্গজেব থেকে শুরু করে পরবর্তী যে লেটার মুঘলস বলতে যাদেরকে আমরা বোঝাই, তাদের সময়কালে কিন্তু এই আর্ট অ্যান্ড আর্কিটেকচারের অবস্থাটা আগের তুলনায় অনেকটাই নড়বড়ে হয়ে গিয়েছিল। আওরঙ্গজেব তো অনেক ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলোকে খানিকটা ডিস্ট্রয় করেছিলেন বলে আমরা জানতে পারি, এবং পরবর্তীকালে মুঘল সম্রাটরা তারা কি সম্পূর্ণরূপেই আর্ট অ্যান্ড আর্কিটেকচারকে পরিহার করেছিল, নাকি তাদের সময়ও কিছুটা ধীমে তালে হলেও, কিছুটা স্লো হলেও সেখানে আর্ট অ্যান্ড আর্কিটেকচারের ধারাটা অব্যাহত ছিল? পুরো চালচিত্রটা কিন্তু এই আনসারের মধ্যে তোমাদের রিপ্রেজেন্ট করতে হবে। নাম্বার 4 যে প্রশ্নটি আমি তোমাদের জন্য রাখবো সেটি হলো ট্রেড, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিউরিং দ্য মুঘল এম্পায়ার। এই মুঘল এম্পায়ার বলতে কিন্তু খেয়াল রাখবে লেটার মুঘলসদের কথা বলা হচ্ছে, শেষের দিকের মুঘলদের পর্যায়ে যে ব্যবসা বাণিজ্য এবং শিল্পের চালচিত্র কেমন ছিল তার উপর একটা নিবন্ধ লেখো। তো এই ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিট, যে দুটো ইউনিট থেকে আমি যে কটা প্রশ্ন শেয়ার করলাম, অতি অবশ্যই মন দিয়ে করবে, তার কারণ এর মধ্যে থেকেই তোমরা ফাইনাল কোয়েশ্চেন জানা পাবে। CEC 3.1 পেপারের ইউনিট 3 থেকে যেগুলো ইম্পর্টেন্ট এখন তোমাদের সামনে রাখবো। ফার্স্ট যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি হলো রিভিউ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ট্র্যাডিশন অফ মার্টিরডম ইন দ্য ডেভেলপমেন্ট অফ শিখ হিস্ট্রি। শিখদের যদি ইতিহাস দেখো, গুরু নানক থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন যে গুরুরা এসেছিলেন, তেগ বাহাদুর, অর্জুন সিংহ থেকে শুরু করে আরও যাদের যাদের নাম আমরা পাই, প্রত্যেকে কিন্তু গুরুবাণীকে অক্ষত রাখার জন্য মানবতার স্বার্থে, শিখদের সুরক্ষার্থে মুঘলদের বিরুদ্ধে শুধু প্রতিদ্বন্দ্বিতায় যায়নি, তারা কিন্তু শহীদও হয়েছে। এই যে তাদের মধ্যে একটা শহীদি যে ট্র্যাডিশন, শহীদ হতে তারা পিছুপা হয়নি, কখনো হয়নি মূল্যবোধ রক্ষার্থে। এটা কিভাবে শিখ ধর্মের মানকে আরও উপরে এনেছিল, সেটা কিভাবে শিখদের সংঘবদ্ধ করেছিল, সেটা কিভাবে শিখদেরকে আরও বেশি ইউনিফাইড করেছিল, সেইটার উপরে কিন্তু একটি নিবন্ধ তোমাদের লিখতে হবে এই প্রশ্নটার মধ্যে। ইউনিট 3 সেকেন্ড যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি হলো ডিসকাস দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ শিখিজম ইন পাঞ্জাব। পাঞ্জাবকে কেন্দ্র করে যে শিখ যে আদর্শের উদ্ভব এবং
তার যে বিকাশ সেইটার উপরে একটা নিবন্ধ তোমরা লিখবে এই প্রশ্নটির মধ্যে। নাম্বার 3 যেটি ইম্পর্টেন্ট সেটি হলো ডিসকাস অ্যাবাউট দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য রাইজ অফ দ্য মিসাইল সিস্টেম। আর এর একটা পার্ট কোয়েশ্চেন আছে, সেটি হলো হাউ ডিড কনফ্লিক্ট ব্রেকআউট অ্যামং দ্য শিখ মিশেল। দেখবে শিখ হিস্ট্রি পড়তে গেলে শিখ মিসেল বলে একটা কনসেপ্ট পাবে। মিসেল মানে আমরা এখানে খানিকটা গোষ্ঠী, এই শব্দটাকে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। শিখদের মধ্যে আলাদা আলাদা অনেকগুলো গোষ্ঠী ছিল এবং সেই গোষ্ঠীদের অধিপতিও এক একজন থাকতো। তো এই গোষ্ঠী বোঝাতেই এক্ষেত্রে আমরা মিসেল শব্দটা অ্যাপ্লাই করছি। যেমন আমি একজন রাজার নাম বলবো, তোমরা প্রত্যেকে যাকে চেনো এরকম একজন রাজা, তোমরা প্রত্যেকে রঞ্জিত সিংহের নাম তোমরা শুনেছো। ইনি কিন্তু যে শিখ মিসেল ছিল শুকার চাকিয়া, এই যে মিসেলটির নাম আমি বললাম তার কিন্তু অধিপতি ছিলেন। তো এইরকম অনেকগুলো শিখ মিশেল ছিল যাদেরকে আমরা এক একটা গোষ্ঠী বলতে পারি। তো সেই মিসেলগুলোর উদ্ভব কিভাবে হলো এবং পরবর্তীকালে এই সমস্ত শিখ মিসেল বা গোষ্ঠীগুলোর মধ্যে কিভাবে একটা কনফ্লিক্ট, একটা প্রতিদ্বন্দ্বিতা, একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, এইটি মিলেমিশে একটি কিন্তু আনসার তোমরা তৈরি হয়ে নিও। পরের যে প্রশ্নটি ইম্পর্টেন্ট 4 নম্বর প্রশ্নটি, সেটি হলো অ্যাসেস দ্য স্ট্রাগলিং রোল অফ বান্দা বাহাদুর এগেনস্ট দ্য মুঘল। বান্দা বাহাদুর মুঘলদের বিরুদ্ধে যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, যে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন, তার উপর একটি নিবন্ধ লেখো। এই ইউনিট 3 থেকে যে 4টি প্রশ্ন রাখলাম তোমাদের কাছে, প্রত্যেকে একটু কিন্তু সজাগ সচেতনভাবে তৈরি হবে। এইবারে আমি ইউনিট 4-এ চলে আসব, সেখান থেকেও 4টি প্রশ্ন শেয়ার করব। তবে একটা ছোট্ট কথা এখানে বলে রাখবো, ইউনিট 4-এর অনেক জিনিস আমি দেখেছি ইউনিট 3-র মধ্যেও কিন্তু ইনক্লুড হয়ে আছে। সুতরাং ইউনিট 4-এর যে সমস্ত প্রশ্নগুলো আমি শেয়ার করছি, এর মধ্যে এক একটা প্রশ্ন কিন্তু ইউনিট 3-তেও দিয়ে যেতে পারে। খুব ভালো করে সজাগভাবে সচেতনভাবে কিন্তু তৈরি হও। যেমন আমি যে প্রথম একটা প্রশ্ন ওখানে দিয়েছিলাম যে মাটির ড্রামের উপর, যে শিখদের যে শহীদি যে কনসেপ্টটার উপর, সেটাও কিন্তু আমি দেখেছি ইউনিট 4-এর মধ্যে কিন্তু টপিক্সটা ছোট করে হলেও আছে। সো এটা বলার অর্থ হচ্ছে, এটা যখন তুমি শিখ হিস্ট্রিটা স্টাডি করছো, যেটা মেনলি ইউনিট 3 অ্যান্ড ইউনিট 4-এর মধ্যে আছে, এ দুটো খুব ভালো করে করো। তার মানে ইউনিট একটু এদিক ওদিক করে দিলেও দিতে পারে, খেয়াল রেখো এটা। তো যাই হোক, চলে আসা যাক ইউনিট 4-এ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলি হলো, ফার্স্ট যে প্রশ্ন ইম্পর্টেন্ট সেটি হলো রাইট আ নোট অন দ্য ডিফারেন্ট ট্রেন্ডস অফ শিখ হিস্টোরিওগ্রাফি। শিখ যে ইতিহাস চর্চা, তার যে বিভিন্ন ধারা, বিভিন্ন প্রবণতা, সেটির উপর একটি নিবন্ধ লেখো। ফার্স্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 2 যেটি ইম্পর্টেন্ট প্রশ্ন সেটি হলো ডিসকাস ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য শিখ অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। শিখদের যে প্রশাসনিক যে ব্যবস্থাপনা, যে কাঠামো, সেটির উপরে একটি নিবন্ধ লেখো। খুব ফ্ল্যাট ট্র্যাক প্রশ্ন, এগুলোর মধ্যে কোনো ঘোর প্যাঁচ নেই, স্ট্রেট কাট প্রশ্ন এবং স্ট্রেট কাট প্রিপারেশন তোমাদের নিতে হবে। নাম্বার 3-তে যে প্রশ্নটি বলবো, এখানে আমি কতগুলো কনসেপচুয়াল জিনিস এখানে আমি রাখবো। যেমন ধরো, এমনটা বলতে পারে রাইট আ শর্ট নোট অন রাখি, দল খালসা, শরবত খালসা, গুরুদুয়ারা। এই যে 4টে কনসেপ্ট বললাম, রাখি, দল খালসা, শরবত খালসা অ্যান্ড গুরুদুয়ারা, এগুলো সবটা মিলেমিশে একটি প্রশ্ন দিতে পারে। আবার এমনটাও হতে পারে, হয়তো তোমাকে বলল রাইট আ নোট অন রাখি, রাইট আ নোট অন দল খালসা, রাইট আ নোট অন শরবত খালসা, রাইট আ নোট অন গুরুদুয়ারা। তবে ইন্ডিভিজুয়ালি দেওয়ার থেকে এটা দেখা গেছে ইউনিভার্সিটি এখনও পর্যন্ত অ্যাজ এ হোল হয়তো দিয়ে দিল, বা যে কোনো দুটোকে ধরে একটি প্রশ্ন থ্রো করলো। খুব ভালো করে তৈরি হবে এই পোর্শনটা, আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। অ্যান্ড নাম্বার 4 যেটি দিয়ে আজকের আমার এই ফাইনাল সাজেশনটা তোমাদের কাছে আমি শেষ করব, সেটি হলো ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য শিখ অর্গানাইজেশন উইথ রেফারেন্স টু খালসা। শিখদের মধ্যে, শিখ কমিউনিটির মধ্যে অনেক ধরনের অর্গানাইজেশন আমরা দেখেছি, তার মধ্যে একটি সামরিক অর্গানাইজেশন হলো খালসা। তার উপরে কিন্তু একটি নিবন্ধ লেখো। তো এই যে টোটাল 4টি ইউনিট, ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2, এই দুটো ইউনিটকে কিন্তু ইউনিভার্সিটি বেঁধে রেখেছে একটা থিমের উপর, যেটি হলো শেষ পর্যায়ের মুঘল শাসক, তাদের রাজত্বকাল, তাদের সময়কাল। এবং ইউনিট 3 অ্যান্ড ইউনিট 4, এই দুটো যে ইউনিট, সেটা কিন্তু একটি থিমের উপর দাঁড়িয়ে আছে, সেটি হলো শিখ ইতিহাসের উপর। কাজেই ইউনিটগুলো তো ধরে ধরে প্রশ্নগুলো স্টাডি করবে, আমি যেগুলো শেয়ার করলাম।
আমি আশা রাখবো এগুলোর মধ্যে থেকেই তোমরা ফাইনালে জানা পেয়ে যাবে, এবং সেটাই কিন্তু আমার সবচেয়ে বড় আনন্দের বিষয়। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালো রেজাল্ট করো, এই ছোট্ট আশা রেখে আমি আমার ক্লাসটি শেষ করলাম। বেস্ট অফ লাক।